আসসালামু আলাইকুম। আজ আমরা জানব জৈব রসায়নের ইতিহাস, যেখানে অণুর ভিতরে লুকিয়ে আছে জীবনের গল্প। একসময় মানুষ ভাবতো শুধুমাত্র জীবদেহের ভিতরে অথবা উদ্ভিদ দেহের ভিতরেই জৈব যৌগ তৈরি হয়। জৈব যৌগ কখনো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। অথচ আজ আমরা জানি উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহের ভিতরে অবস্থিত জৈব যৌগগুলোই ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। প্রাচীনকালে মিশরীয় এবং ভারতীয় বিজ্ঞানী এবং চিকিৎসকরা উদ্ভিদ থেকে তৈরি করতে নানান রকমের সুগন্ধি, নানান রকমের ঔষধ এবং রঞ্জক পদার্থ। তারা জানতেন না যে এই সমস্ত ঔষধ, সুগন্ধি, রঞ্জক পদার্থই এক সময় জৈব রসায়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। পরবর্তীকালে সমস্ত রাসায়নিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, অর্থাৎ জৈব যৌগ এবং অজৈব যৌগ। তখন অবশ্য জৈব এবং অজৈব এই শব্দগুলি ব্যবহার করা হয়নি, বা জৈব অজৈব এই নামকরণ করা হয়নি। তখন কি করা হতো? উদ্ভিদ বা প্রাণী থেকে সংশ্লেষিত পদার্থগুলিকে দুটি ভিন্ন তালিকায় শ্রেণীবদ্ধ করা হতো। উদ্ভিদ থেকে যে সমস্ত পদার্থ উৎপন্ন হতো তাদেরকে উদ্ভিজ্জ পদার্থ বলা হতো, এবং প্রাণী থেকে যে সমস্ত পদার্থ উৎপন্ন হতো তাদেরকে প্রাণীজ পদার্থ বলা হতো। যেমন তখনকার আমলে উদ্ভিদ থেকে উৎপন্ন প্রধান প্রধান যৌগগুলি হলো অ্যালকোহল, ভিনেগার, চিনি ইত্যাদি। এবং নীল 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 হচ্ছে কোনগুলো? এই যে আমরা যে কাপড়ে যে নীল রং করা হয়, অর্থাৎ ব্রিটিশ আমলে ইংরেজরা যে নীল চাষ করাতেন আমাদের নীল চাষিদের দিয়ে, সেই নীল ইন্ডিগো ফেরা নামক এক প্রকার উদ্ভিদকে চাষ করে প্রাকৃতিক নীল রং উৎপন্ন করা হতো। এই প্রাকৃতিক নীল রংটাই কাপড়কে রঙিন করার কাজে ব্যবহার করা হতো। প্রাচীনকালে প্রাণীজ উৎস থেকে যে সমস্ত যৌগ সংশ্লেষণ করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন রকমের জৈব অ্যাসিড, গ্লিসারিন, সাবান ইত্যাদি। এরপরে 1675 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ বিজ্ঞানী নিকোলাস লেমেরি সর্বপ্রথম পদার্থকে 3 শ্রেণীতে ভাগ করেন: উদ্ভিজ্জ পদার্থ, প্রাণীজ পদার্থ এবং খনিজ পদার্থ। এর পরবর্তীতে আসেন সুইডিশ রসায়নবিদ কার্ল উইলহেম শিলে। ইনি অত্যন্ত ক্ষণজন্মা একজন বিজ্ঞানী ছিলেন। 1742 থেকে 1786 ছিল তার জীবনকাল। এই ক্ষুদ্র জীবনকালে উনি অদ্ভুত কিছু আবিষ্কার করেছেন। যেমন উনি আঙুর থেকে টার্টারিক অ্যাসিড সংশ্লেষণ করেছিলেন, লেবু থেকে সাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ করেছিলেন, এবং ইক্ষু চিনি থেকে অক্সালিক অ্যাসিড সংশ্লেষণ করেছিলেন। আবার প্রাণীজ উৎস যেমন টক দুধ আছে না, টক দুধ মানে হচ্ছে ঘোল থেকে উনি ল্যাকটিক অ্যাসিড তৈরি করেছিলেন, এবং চর্বি থেকে উনি গ্লিসারিন তৈরি করেছিলেন। এরপরে আসে 1773 সাল। 1773 সালে ফ্রেঞ্চ বিজ্ঞানী রাউলি উনি মানব মূত্র থেকে ইউরিয়া সংশ্লেষণ করেন। পয়েন্ট ইজ টু বি নোটেড, ইউরিয়া কিন্তু প্রথম ল্যাবরেটরিতে সংশ্লেষিত জৈব যৌগ, বাট সেটা ছিল 1828 সালে, আর এটা হলো 1717 সালে, যখন ফ্রেঞ্চ বিজ্ঞানী রাউলি মানব মূত্র থেকে ইউরিয়া সংশ্লেষণ করেন। এরপরে 1805 সালে জার্মান বিজ্ঞানী সারটার্নার অপিয়াম অর্থাৎ আফিম থেকে অ্যালকালয়েড মরফিন মানে ব্যথানাশক ঔষধ তৈরি করেন। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজ উৎস থেকে বিভিন্ন রকমের যৌগ তৈরি করেন। এই সমস্ত যৌগ পর্যালোচনা করে 1807 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম প্রাণীজ উৎস এবং উদ্ভিদ উৎস থেকে উৎপন্ন যৌগগুলির নাম দেন জৈব যৌগ। আর এই জৈব যৌগ নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। এভাবেই জৈব রসায়নের পর্যায়ক্রমিক ইতিহাস এখন পর্যন্ত জানা যায়। এর পরবর্তীতে অসংখ্য বিজ্ঞানী দীর্ঘদিন ধরে ল্যাবরেটরিতে নির্জীব পদার্থ বা প্রাণীহীন পদার্থ থেকে জৈব যৌগ তৈরি করার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যান, কিন্তু কোনোভাবে যখন তারা সফল হচ্ছিল না, তখন 1815 সালে এসে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস একটা মতবাদ প্রচার করেন, একটা মতবাদ প্রস্তাব করেন। সেই মতবাদটির নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ বা ভাইটালিজম থিওরি, বা সংক্ষেপে ভাইটালিজম। এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে জৈব যৌগ কখনো উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ ছাড়া উৎপন্ন করা সম্ভব নয়। অর্থাৎ জৈব যৌগ সমূহ রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে জীব দেহে অর্থাৎ উদ্ভিদ দেহে বা প্রাণী দেহেই কেবলমাত্র উৎপন্ন করা সম্ভব।
প্রাণ শক্তি ব্যতি রেখে ল্যাবরেটরিতে বা গবেষণাগারে অজৈব উৎস বা প্রাণহীন পদার্থ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব না। দিস ইজ কল্ড ভাইটালিজম। এরপরে 1828 সালে এসে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বার্জেলিয়াসের এই প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণ করেন। উনি প্রায় ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেট এই যৌগটি ব্যবহার করতেন। অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করার জন্য উনি কি করলেন, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড নামক দুইটি অজৈব লবণের বিক্রিয়া করালেন। অজৈব লবণের বিক্রিয়ার ফলে তৈরি হলো অ্যামোনিয়াম সায়ানেট নামক একটা অজৈব যৌগ। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি যখন কঠিন অবস্থা প্রাপ্ত করার জন্য একটু উত্তপ্ত করেন, উত্তপ্ত করার ফলে উনি কি পেলেন, কঠিন অ্যামোনিয়াম সায়ানাইডের পরিবর্তে উনি পেয়ে গেলেন ইউরিয়া। অর্থাৎ সম্পূর্ণ অজৈব উৎস দ্যাট ইজ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এক ধাপেই সম্পূর্ণ জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করে ফেলেন। যে ইউরিয়া 1717 সালে ফ্রেঞ্চ বিজ্ঞানী মানব মূত্র থেকে তৈরি করেছিলেন, সেই ইউরিয়াই 1828 সালে ফ্রেডরিক ভোলার ল্যাবরেটরিতে প্রস্তুত করেন অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে। এইভাবে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া উৎপাদনের মাধ্যমেই বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদের প্রাণ নাশ করেন জৈব রসায়নের জনক ফ্রেডরিক ভোলার। যেহেতু ল্যাবরেটরিতেই জৈব যৌগ তৈরি করা যায়, এই মতবাদটা তখন এই ব্যাপারটা তখন খুবই বিস্ময়কর ছিল, খুবই রোমাঞ্চকর ছিল। মানুষ ভাবতেই পারেনি যে জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব। কাজেই তখন সবাই এই বিষয়টার প্রতি খুবই উৎসাহী এবং আগ্রহী হয়ে ওঠে। ফলে যার কাছে যে রাসায়নিক পদার্থ ছিল সেই রাসায়নিক পদার্থ নিয়েই ল্যাবরেটরিতে তারা গবেষণা চালিয়ে যেতে লাগলো যে কিভাবে আরো জৈব যৌগ তৈরি করা যায়। যার ফলাফল স্বরূপ যা হওয়ার তাই হলো, জ্যামিতিক হারে জৈব যৌগের সংখ্যা বাড়তে থাকলো। এভাবে দেখা যায় যে অসংখ্য বিজ্ঞানী প্রতিনিয়ত ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করতে লাগলেন। তখনকার সময়ের উল্লেখযোগ্য যেটা প্রথম উল্লেখ করা যেতে পারে সেটা হলো বিজ্ঞানী ফোল্ক। উনি একদম অজৈব উৎস কার্বন আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণের ভিতরে বিদ্যুৎ ক্ষরণ ঘটিয়ে উনি ইথাইন গ্যাস জৈব যৌগ তৈরি করেন। পরবর্তীতে ইথাইনকে আবার 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে পানির সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করিয়ে ইথানল তৈরি করেন। পরে এই ইথানলকে জারিত করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করেন। অর্থাৎ সম্পূর্ণ অজৈব উৎস থেকে উনি অনেকগুলো জৈব যৌগ তৈরি করে ফেলেন। এরপরে 1865 সালে বিজ্ঞানী বার্থেলো উনি ধাতব কার্বাইড, কমপ্লিট একটা অজৈব যৌগ ধাতব কার্বাইড, যেমন বেরিলিয়াম কার্বাইড, ম্যাগনেসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, অ্যালুমিনিয়াম কার্বাইড, এই সমস্ত যৌগ থেকে উনি মিথেন, ইথাইন, বিভিন্ন রকমের জৈব যৌগ তৈরি করেন। কাজেই এইভাবে দিনের পর দিন গবেষণা চলতে থাকে এবং জৈব যৌগের সংখ্যা বাড়তে থাকে এবং মধ্যাবধি জৈব যৌগের সংখ্যা বেড়েই চলেছে। আজ যদিও জৈব যৌগের বর্তমান সংখ্যা নিয়ে মতভেদ আছে, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত জৈব যৌগ তৈরি হচ্ছে। এজন্য বিভিন্ন সোর্সে জৈব যৌগের সংখ্যা বিভিন্ন উল্লেখ করা হয়েছে। তবে আনুমানিক বিভিন্ন সোর্স থেকে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে জৈব যৌগের সংখ্যা প্রায় 2 কোটিতে পৌঁছেছে। ক্যান ইউ ইমাজিন? প্রায় 2 কোটিতে জৈব যৌগের সংখ্যা পৌঁছেছে। এত সংখ্যক যৌগের নাম, ধাম, ঠিকানা, পরিচয়, ধর্ম, ব্যবহার ইত্যাদি, পরিবেশের উপর প্রভাব ইত্যাদি বিস্তারিত জানা একজন মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব না বা অসম্ভবই বলা যায়। যাই হোক, এই 2 কোটি জৈব যৌগ নিয়ে আমরা যদি গবেষণা করি তাহলে একটা বিষয় খুব সুস্পষ্টভাবে দেখতে পাই, আর সেটা হলো যে এমন কোনো জৈব যৌগ নেই যে জৈব যৌগটিতে কার্বন মৌল উপস্থিত নয়। অর্থাৎ ব্যতিক্রমহীনভাবে সকল জৈব যৌগে কার্বন মৌল উপস্থিত। দ্যাটস ওয়াই আমরা জৈব রসায়নকে কার্বন রসায়নও বলতে পারবো। তবে কার্বন মৌলের সাথে আরো কিছু মৌল থাকতে পারে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এবং কিছু ধাতব মৌল থাকতে পারে। বাট পুরা অর্গানিক কেমিস্ট্রি, সম্পূর্ণ জৈব রসায়ন যে মৌলটির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে বা দাঁড়িয়ে আছে সেটি হলো কার্বন পরমাণু। আমরা পরবর্তী ভিডিওতে কার্বন মৌল সম্পর্কে বিস্তারিত জানবো, যে কেন কার্বন মৌল এত অধিক সংখ্যক যৌগ গঠন করতে পারে বা কার্বন মৌলের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রবিউল ইসলাম। আর যে জৈব যৌগের ইতিহাস সম্পর্কে যে আলোচনা
পেশ করলাম সেটি ছিল দ্য ব্লু বুক অফ অর্গানিক কেমিস্ট্রি থেকে। সকলকে শোনার জন্য আমার আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।